নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। টানা আন্দোলনে ওএনজিসি কর্মীরা স্থায়ীকরণ দাবি। কুল পাড়তে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, চলছে চিকিৎসা। বরাকে ভূমিকম্পের বর্ষপূর্তি, জনমনে তীব্র আতঙ্ক। স্বচ্ছ সর্বেক্ষণ নিয়ে মাঠে যুব মোর্চা, চলছে সভা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। সুপ্রিম কোর্ট আদেশ দিলেও দীর্ঘদিন থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের কাছাড় ফরওয়ার্ড বেজের অস্থায়ী কর্মচারীরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছেন। এ নিয়ে মঙ্গলবার কাছাড়ের বঞ্চিত ওএনজিসি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ইউনিয়ন ধর্ণা প্রদর্শন করেছে। আমরা কেস ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল থেকে আরম্ভ করিয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা পেপারে রায় দিছে, কন্টেম্প পর্যন্ত আমরা পাইছি। তারপরে লেবার কমিশনারে ওএনজিসি কর্তৃপক্ষের উপরে ক্রিমিনাল কেস 2 বার দাখিল করছে, তা সত্ত্বেও আমরা আজ পর্যন্ত রেগুলার করছে না। এ নিয়ে আমরা কালকে থেকে ধর্ণা শুরু করছি, প্রোগ্রাম শুরু করছি। আমরা আলটিমেটলি আমরা অনশন ধর্মঘট পর্যন্ত আমরা করিয়া যাইব যদি আমরা রেগুলারাইজেশন যদি আমরা না করে ওএনজিসি কর্তৃপক্ষ। এ ব্যাপারে ইউনিয়নের পক্ষে সভাপতি কাজল সরকার বলেন, বঞ্চনার প্রতিবাদে 80 সালের শেষার্ধে শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল। এরপর 1986-87 সালে কেন্দ্র সরকারের সহকারী শ্রম আয়ুক্তের অধীনে সমস্যা সমাধানের প্রয়াস শুরু হয়। পরে ওএনজিসির কর্তৃপক্ষের অনড় মনোভাবের জন্য বিষয়টি যায় গুয়াহাটি ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে। কোর্ট অস্থায়ী শ্রমিকদের চাকরি নিয়মিতকরণের আদেশ দেয়, কিন্তু ওএনজিসি কর্তৃপক্ষ সেই আদেশ বাতিলের জন্য গুয়াহাটি হাইকোর্টের শরণাপন্ন হয়। এভাবে আরও আইনি লড়াই চলে, কিন্তু সহকারী শ্রম আয়ুক্তকে এই বিষয়ে বারবার জানানোর পরও কোনো সাড়া না পেয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে ইউনিয়ন। 94 থেকে আমরা ওএনজিসির বিভিন্নভাবে যেটা সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে আমাদের ডিপ্রাইভড কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যান্ড আদার্স ওয়ার্কার্সের কনফার্মেশন করার জন্য, কিন্তু আজ পর্যন্ত তারা সুরাহা সিস্টেমে আসেনি। কিন্তু আমাদের একার দ্বারা তো সম্ভব নয়, তাই লেবার কমিশনার যারা আমাদের শ্রমিকের সব কিছু সাইটগুলো দেখে থাকেন আইনগত অন্যগত, তো এইগুলোর জন্য আমরা আজকে 3-4 বছর ধরে লেবার কমিশনের সাথে যোগাযোগ করে আসছি। যোগাযোগ করার ফলে দীর্ঘ আমাদের সবের কাছে প্রায় এতখানি ডকুমেন্ট হয়ে গেছে সেন্ট্রাল লেবার কমিশনের শুরু করে একদম এখন পর্যন্ত সিস্টেম, কিন্তু সেই সিস্টেমে এগুচ্ছে না। এখন রিসেন্টলি ওএনজিসি সব সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সব নির্দেশগুলো অমান্য করে আইনের বিরুদ্ধে অনেক কিছু কাজ করে বেড়াচ্ছে। গত 28 তারিখে সম্পূর্ণ অযৌক্তিকভাবে কিছু ভিতরে ছেলেমেয়েরা আছে যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, 84-90 বিভিন্ন তারিখে ওদের হঠাৎ করে কনফার্মেশন করে দিল রুলস রেগুলেশন পুরো মেনটেন না করে। তাই ওদের এগেনস্টে আমাদের ভীষণভাবে লেবার কমিশন খেটেছে, ক্রিমিনাল কেস হয়েছে ওদের এগেনস্টে 2 বার। ডিউ টু দিস আমাদের লেবার কমিশনার ওদের বারবার কোয়েশ্চেন করছে, কেন তুমি করছো না, আজ পর্যন্ত তুমি কাউকে কেন কনফার্মেশন করোনি, প্রকৃত উত্তর দিতে পারেনি ওএনজিসি কর্তৃপক্ষ, যার জন্য ক্রিমিনাল কেস করা হয়েছে, সেটারও সুরাহা নেই, পেন্ডিং রয়ে গেছে, সবকিছু রয়ে গেছে, যার জন্য আমরা দেখছি কোথাও আমরা কিছু খুঁজে পাচ্ছি না। তাই জনসাধারণের দরবারে এসে পৌঁছেছি। আমরা এইসব মিছিল টিছিল করা, এই ধর্ণা দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা এই যে প্রাপ্তির তাগিদে আজকে আমরা অনশন ধর্মঘট পর্যন্ত এগিয়ে যাব, জীবন মৃত্যু পর্যন্ত আমরা দেখব সত্যের প্রকাশের। লালার সর্বানন্দপুর এলাকায় প্রতিবেশীর বাড়িতে কুল পাড়তে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে 2 কিশোর। বাড়ির মালিক রঞ্জিত নাথ প্রথমে তাদের গালি দেন এবং পরে ঘর থেকে ছিটা বন্দুক নিয়ে এসে তাদের দিকে গুলি ছুড়েন বলে অভিযোগ। আহত 2 কিশোর টিঙ্কু নাথ ও প্রজেশ নাথ। পরে তাদের সেখান থেকে উদ্ধার করে লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে পাঠানো হয় শিলচর মেডিকেলে। তবে দুজনের মধ্যে প্রজেশকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, তবে টিঙ্কু এখনও চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে টিঙ্কুর মা জানান, আমার ছেলে টিঙ্কু না গেছে রঞ্জিত নাথর বাড়ি পুষ্কনি ভাড়া বড়ই গাছ আছে, বড়ই খাওয়া তাতে কিচ্ছু না হয়ে হয়তো গুলি হরিয়ে দিয়েছেন পুষ্কনি ভাড়া থেকে। তারা কয়জন আসলো ছেলে? তারা 2 জন আসলো। তার গুলিটা কই লাগছে? পেটের মধ্যে। আপনার গড় কোন জায়গা? বিষ্ণুপুর। এটা নিয়ে আপনারা কোনো থানার কোনো কেস করছেন? কেস
আমরা এনটি দিয়ে রাখছি এখন আমি তো ওখানো শিলচর মেডিকেল আমি জানি আর না এখন তারা কেস করলো কিনা এখন ডাক্তারে কিতা কইছে ডাক্তাররা কইছে আজকে ছুটি দিলে আজকে তো এখনো ছুটি দিলা না আমার তো সঙ্গে আর কেউ নাই আমি আমার ভূমিকম্পের বর্ষপূর্তি ঠিক 1 বছর আগে 4 জানুয়ারির কাকভুরে বিধ্বংসী ভূমিকম্পে মণিপুর আর বরাকে বিস্তর ক্ষতি হয়েছিল। মঙ্গলবার আবারও হঠাৎ করে 5.5 রিক্টার স্কেলে কেঁপে উঠল মাটি। দুপুর 2:37 ভূকম্পে শুধু শিলচর বা বরাক উপত্যকাই নয়, কেঁপে উঠল পাশের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মেঘালয় সহ আসামের বিভিন্ন অংশ। জানা গেছে ভূকম্পের কেন্দ্রবিন্দু ছিল ত্রিপুরার পাহাড় ঘেরা আমবাসায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় 36 কিলোমিটার নিচে ছিল এর উৎসস্থল। এদিন দুপুরে কম্পন শুরু হতেই ঘরবাড়ি থেকে মানুষ বেরিয়ে আসেন রাস্তায়। আতঙ্কে মানুষ ছুটাছুটি করতে শুরু করেন। প্রায় 5 সেকেন্ড কম্পন স্থায়ী হয়েছিল বলে জানা যায়। গত সপ্তাহে শিলচরে মারধরে প্রাণ হারানো শহীদুল ইসলাম লস্কর খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মেকনউদ্দিন চৌধুরী আর সালামউদ্দিন চৌধুরী নামে 2 ব্যক্তিকে আটক করেছে। উল্লেখ্য, প্রকৃত দোষী ব্যক্তিদের আটক করার দাবিতে সোমবার সোনাবাড়ীঘাট এলাকার জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। এর ফলে অতি ব্যস্ত এই সড়কে দিনভর যানবাহন চলাচল স্তব্ধ হয়ে থাকে। আন্দোলনকারীরা দোষী ব্যক্তিদের শীঘ্র গ্রেফতার করার দাবি জানান। শিলচর গ্রামীণ পূর্ত সড়ক সংমণ্ডলের কার্যবাহী বাস্তুকার হিসেবে কাজে যোগ দিয়েছেন মৃন্ময় নাথ। এই পদে পূর্বতন বাস্তুকার AK চন্দ অবসর নেওয়ায় এবার MM নাথ তার স্থানে যোগ দেন। কাজে যোগ দিয়ে তিনি শহর শিলচরের বেশ কয়েকটি সড়কে অর্থ বরাদ্দ করার কথা জানান। 60 লাখ টাকা 3 কিলোমিটার, শিব কলোনি রোড 40 লাখ টাকা, গোপাল আখড়া রোড 60 লাখ টাকা, US দত্ত রোড 30 লাখ টাকা। এই হলো 1,90,00,000 লাখ। 10 লাখ টাকা আমরা রাখছি ফার্স্ট গভর্নমেন্ট ইনস্ট্রাকশন, 10 লাখ টাকা রাখছি যেটা ইমার্জেন্সি ওয়ার্ক। যদি কোনো কিছু সড়কের কাজগুলো কবে শুরু হওয়ার সম্ভাবনা? এই সড়কের কাজগুলো আমরা টেন্ডারিংটা হয়েছে, টেন্ডার প্রসেসিং হয়েছে, আন্ডার প্রসেস আছে টেন্ডারগুলো। টেন্ডার প্রসেস কমপ্লিট হইলেই কাজগুলো আরম্ভ হয়ে যাব। তো টেন্ডারিং প্রসেস এন্টার প্রসেসে আমি যে আগে যেটা কইলাম ইন ব্রড সেন্স যে টেন্ডারিং প্রসেসটা কমপ্লিট হইতে আমরা ওয়ার্ক অ্যালট করিয়া কন্ট্রাক্টে স্টার্ট করতে গিয়া কত ইট উইল টেক ম্যাক্সিমাম অ্যানাদার 15 days। এবারে স্বাস্থ্য। স্বচ্ছতা সর্বেক্ষণ কর্মসূচিতে শিলচর শহরকে প্রথম স্থানে নিয়ে যাওয়ার জন্য মিশন স্বচ্ছ শিলচর আরম্ভ করেছে ভারতীয় জনতা যুব মোর্চা। এই উদ্দেশ্যে স্থানে স্থানে তারা সভা আয়োজন করছে। এসব সভায় বিজেপি জেলা সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, দলনেতা পার্থসারথী চন্দ প্রমুখ বক্তব্য রাখছেন। কিন্তু পরীক্ষার আগে 1 মাস রাত জেগে আমরা করতাম, কারণ পরীক্ষায় আমাদের পাস করতে হবে। পরীক্ষায় যদি ফেল করি তাহলে সারা বছর যে পড়াশোনা করলাম সেই পড়াশোনার কোনো মানে থাকবে। সুতরাং আজকে রাজেশ যে কথা বলেছেন আপনাদের সামনে, আগামী 1 মাস শিলচর শহরের যারা জনসাধারণ, যারা নাগরিক, আমাদের সামনে একটা বিরাট পরীক্ষা। কি সেই পরীক্ষা? সারা ভারতবর্ষে 500টা শহর আছে, 500 টাউনস। এর মধ্যে আমরা 152 নম্বরে ছিলাম, কিন্তু আমাদের পৌরসভার মাননীয় পৌর সদস্য এবং সদস্যদের এবং আমাদের শিলচর শহরের নাগরিকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা 152 থেকে আমার মনে আজকের দিনে 72 নম্বর জায়গায় এসে গেছি। 2টা শহর ছিল, গুয়াহাটি নয়, ডিব্রুগড় নয়, যোরহাট নয়, তেজপুর এবং শিলচরকে বলা হতো আসামের সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্বচ্ছ এবং সবচেয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন শহর। আমরা চেষ্টা করবো সবাই মিলে শিলচরকে সেই অতি গৌরবের জায়গায় আমরা নিয়ে যাব। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব মোর্চার সভাপতি রাজেশ দাস শিলচরকে স্বচ্ছতার মানদণ্ডে দেশের প্রথম স্থানে নিয়ে যাবার জন্য শহরবাসীর প্রতি আহ্বান জানান। সার্ভে কবে হবে? আগামী 4 জানুয়ারি থেকে 31 জানুয়ারি, এই 1 মাস ব্যাপী 500টি শহরে একসঙ্গে সার্ভে হবে। সেই সার্ভেতে একটা টিম আসবে। টিম আমাদের শিলচর শহরের প্রত্যেক গলি, নালা নর্দমা, আমাদের অনেকের ঘরে যাবে, বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করবে এবং টেলিফোনেও আমাদের অনেক কোশ্চেন জিজ্ঞেস করবে। সেগুলো যে টোটাল মার্কস আসবে, এর উপরে র্যাঙ্কিং হবে। কোন শহর 1 নম্বরে, কোন শহর 10 নম্বরে, কোন শহর 500 নম্বরে। তো আমি আপনাদের সামনে একটা সার্ভে রিপোর্ট রাখছি আজকের ডেটে।
যেদিন এই সার্ভে শুরু হয়েছিল, নভেম্বরের 1 তারিখ থেকে এই সার্ভে বিভিন্নভাবে চলছে। যেদিন স্টার্ট হয়েছিল আমরা শিলচর 152তম স্থানে ছিলাম, এবং আজকের দিনে আমাদের সৌভাগ্য শিলচরবাসী আমরা সবাই মিলে শিলচরকে অনেক সুন্দর রাখতে আমরা সাহায্য করেছি, এবং আজকের দিনে আমাদের র্যাঙ্কিং 72 পৌঁছেছি। একটি সুখের খবর, কিন্তু আমরা জানি এই শিলচর শহর আমরা দেবজিৎ সাহাকে আমরা ভারতের সেরা বানিয়েছিলাম ভোটাধিকারের মাধ্যমে। আবার সেই দিন আমাদের কাছে ঘুরে এসেছে। আগামী 1 মাসে আমরা আবার শিলচরকে সারা দেশে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা আবার দেবজিৎ সাহার সময় যে পরিশ্রম করেছিলাম, আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শিলচরবাসীকে আহ্বান জানাচ্ছি, আমরা সেই পরিশ্রম আগামী 1 মাস করব এবং শিলচরকে সারা ভারতবর্ষে 500 শহরের মধ্যে শীর্ষস্থানে নিয়ে যাব। আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিলচরের দিব্যেন্দু দাস পুরস্কৃত হলেন। উপত্যকা থেকে তিনি প্রথম ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফটোগ্রাফিক আর্টের পুরস্কার পেলেন। এজন্য তার বন্ধুবান্ধবরা খুশি ও তিনি নিজেও খুশি। ডিসেম্বরে ইউনেস্কো ইন্টারন্যাশনালের যে ফিয়াপ আছে, ফিয়াপ একটা সংস্থা আর কি, তারা এই ফটোগ্রাফিটারে প্রমোট করে অল ওভার ওয়ার্ল্ডে। তো এই ফিয়াপের একটা ডিগ্রি আছে আর্টিস্ট ফিয়াপ, তো ওই ইন্টারন্যাশনাল ডিগ্রিটা আমি পেয়েছি, এবং এই ইন্টারন্যাশনাল ডিগ্রিটা বরাকবেলির মধ্যে আমিই প্রথম পেয়েছি। আর এই বছর আমার সঙ্গে আরও 2 জনে পাইছে আসাম থেকে। তারা ওই লোকে ইউবি ফটোসের বিক্রমজিৎ কাকতি আর পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির শ্রী অশোক কুমার দাস। আমি হইলাম গিয়া আসামের 4th ফটোগ্রাফার যে এই সম্মানটা পেয়েছে। তো এই সম্মানটা পাইতে গিয়া আমার 1 বছর ধরিয়া মানে কাজ করিয়া যেতে লাগছে। আর এতে মানে আমার প্রায় 300-র উপরে ছবি আমার অ্যাকসেপ্টেন্স পাইছে, এবং পৃথিবীর 18টা দেশে এগুলো প্রদর্শিত হয়েছে। তো হওয়ার পরে তারপরে ওই ডাটা শিট বানাইয়া আমার তারা রিকোয়ার্ড ফিস দিয়ে আমার ওইখানে সাবমিট করতে লাগছে। তারপরে তারা আমার ওই 31 তারিখ এই ডিগ্রিটা প্রদান করছে। সঙ্গীত নাটক একাডেমির উদ্যোগে শিলচরের নৃত্য উপাসনা কেন্দ্র মঙ্গলবার থেকে 5 দিনে সত্রীয় নৃত্যের উপর এক কর্মশালার আয়োজন করেছে। কর্মশালা চলবে 7 জানুয়ারি পর্যন্ত। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সত্রীয় নৃত্য শিক্ষিকা রঞ্জুমণি শইকিয়া। এ ব্যাপারে রঞ্জুমণি শইকিয়া বলেন, 60-এর দশকে এই নৃত্য শঙ্করদেব ও মাধবদেবের চেষ্টায় সত্র থেকে বাইরে বেরিয়ে আসে। ফলে এই নৃত্যশৈলী সব ধরনের মানুষ শিখতে পারছেন। আগে তা কেবলমাত্র সত্রের ভেতরে সীমাবদ্ধ ছিল। সংগীত সত্ৰই 1972 চনতে সত্ৰীয়া নৃত্য এটা পাঠ্যক্ৰম ভিত্তিক পৰীক্ষামূলক পদ্ধতিৰে সত্ৰীয়া নৃত্যক আগুৱাই লৈ গৈছে। এই সত্ৰীয়া নৃত্যৰ যেনেকৈ অন্য নৃত্যধাৰা বা অন্য সংগীতৰ এখন নিজস্ব পাঠ্যক্ৰম আছে, সংগীত সত্ৰয়ো ডক্টৰ মহেশ্বৰ নেওগ আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ, যাক আমি পণ্ডিত পৱৰ বুলি কওঁ, মহেশ্বৰ নেওগ তাবলা বিভাগত কেশৱ চন্দ্ৰ কাকতি আৰু ৰাকেশ্বৰ শইকীয়া বৰপায়নৰ প্ৰচেষ্টাত 1972 চনত সংগীত সত্ৰৰ পাঠ্যক্ৰম প্ৰস্তুত হৈছিলে, আৰু সংগীত সত্ৰই তেতিয়াৰ পৰাই পৰীক্ষাৰ মাধ্যমেৰে সত্ৰীয়া নৃত্যক প্রশিক্ষণের ব্যবস্থা করে আহিছে। এই অনুষ্ঠানে অংশ নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি আশিস ভৌমিক ও বিশিষ্ট নাট্যকার শেখর দেবরায় বলেন, সংস্কৃতি রাজনীতির প্যাচ বোঝে না। এই নৃত্যশৈলী ও সমন্বয়ের বার্তা ছড়াবে বলে তাদের বিশ্বাস। সমন্বয়ের বার্তা আমরা দিতে চাইছি। কিসের সেই সমন্বয়?
আমাদের এই 2016 বলুন বা এর আগের কথাই বলুন, যেখানে খুব যন্ত্রণাময় রাজনৈতিক অস্থিরতা কাজ করে, যেখানে রাজনীতির কোনো ভাষা আমাদের মানুষকে দেখাতে পারে না, সেখানে সংস্কৃতি দেখায়। এবং এই কথাটা আজকের নয়, অনেক দিনের আগে, যেখানে সবকিছু থেমে যাবে, থামবে না সংস্কৃতি। তাই সমন্বয়ের বার্তাটা আবার আমাদের বলতে হয়, কারণ আমাদের রাজনীতির ভাষা যখন বিক্ষিপ্ত হয়ে যায়, যন্ত্রণায় টলমল করে, তখন কিন্তু আমরা সংস্কৃতির ভাষাটাকে আঁকড়ে ধরি। নতুন কিছু জানার, নতুন কিছু করার তাগিদে আপনারা এখানে এসেছেন। ভালো করে প্রশিক্ষণ নিন, এসব সুযোগ সবসময় আসে না। আজকে যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই। একটা নতুন অধ্যায়ের সৃষ্টি করতে যাচ্ছেন ওরা, সেই সুযোগটাকে কাজে লাগান এবং যেভাবে শেখানো হয় সেই শিক্ষাটাকে সম্পূর্ণরূপে করার জন্য সচেষ্ট হয়ে শিক্ষা গ্রহণ করুন। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরো একবার। টানা আন্দোলনে ওএনজিসি কর্মীরা স্থায়ীকরণ দাবি। কুল পাড়তে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, চলছে চিকিৎসা। বরাকে ভূমিকম্পের বর্ষপূর্তি, জনমনে তীব্র আতঙ্ক। স্বচ্ছ সর্বেক্ষণ নিয়ে মাঠে যুব মোর্চা, চলছে সভা। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।